তৃণমূলে আরো চওড়া ভাঙন। তৃণমূলে বিশেষ করে পিসি ভাইপোর তৃণমূলে যেভাবে ভাঙন চওড়া হচ্ছে তাতে ভাঙনটাই বেশি করে দেখা যাচ্ছে, তৃণমূলটা আর দেখা যাচ্ছে না। এবার দলের পদ ছাড়লেন মোশাররফ হোসেন, তৃণমূলের সংখ্যালঘু সেলের পদ ছাড়লেন মোশাররফ। সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদত্যাগ মোশাররফ হোসেনের, কি বলছেন শুনুন। সংখ্যালঘু পদ আমি রাখছি না, আমরা আমি পার্টিকে বলেও দিয়েছি, আজকে আপনাদেরও বলে দিচ্ছি না। কারণ তো একটু বর্তমান পরিস্থিতি একটু তো এইভাবে আছে। তারপরে আমার পক্ষেও অসুবিধা এই সময়, তখন অনেকগুলো সুযোগ সুবিধা ছিল পার্টি করার, ক্ষমতায় থাকি, বা এখন সমস্যাগুলো হচ্ছে, এখন বর্তমান পরিস্থিতি কর্মীদের সমস্যা হচ্ছে, আমরা ঠিক দাঁড়াতে পারছি না পাশে, যে সেহেতু পদ নিয়ে থেকে ভালো না দাঁড়াতে পারলে বর্তমান পরিস্থিতিতে ওদের থাকা না থাকা একই ব্যাপার। সেই জন্য আমি এটা রিজাইন করেছি বা এই পদ নিইনি। তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদ ছাড়লেন ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন, কিন্তু কেন? তিনি যে যুক্তি দেখাচ্ছেন সেটাই কি যথেষ্ট? অন্দরে কি শোনা যাচ্ছে? আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। মোশাররফ হোসেন বলছেন, এলিনা, যে ব্যক্তিগত কারণে তিনি নাকি পদ ছাড়লেন, দলের পদ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একে একে সমস্ত প্রদীপ নিভতে নিভতে এখন তৃণমূল, যেটা কিনা পিসি ভাইপোর তৃণমূল, সেটা পুরো অন্ধকারেরই গভীরে চলে গিয়েছে। একেবারে বিশাখা, দেখো, তৃণমূল এই মুহূর্তে সংখ্যালঘু হয়ে যাচ্ছে বললে খুব একটা অত্যুক্তি হবে না, কারণ পিসি ভাইপোর তৃণমূল একেবারে ভেঙে খান খান হয়ে গিয়েছে। গত কয়েকদিন আগে তোমার মনে থাকবে, গত শুক্রবার বিধানসভায় বাজেট অধিবেশনেও কিন্তু গরহাজির ছিলেন মোশাররফ হোসেন। দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল, বেশ কিছুদিন ধরেই কিন্তু দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল ইটাহারের বিধায়ক তথা তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেনের। এবং তারপরেই গতকাল নিজের বাড়িতে তিনি সাংবাদিক বৈঠক করে জানান তিনি সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন। ব্যক্তিগত কারণ হিসেবে তিনি দেখিয়েছেন তার মায়ের অসুস্থতা। কালীঘাটে ইতিমধ্যেই তিনি চিঠি দিয়েছেন, তিনি জানিয়েছেন তিনি ইস্তফা দিচ্ছেন, এবং সেই চিঠি কিন্তু কালীঘাটে এসে পৌঁছেছে, আমরা এখনো পর্যন্ত যেমনটা খবর পাচ্ছি। সাংবাদিক বৈঠক করে এমনটাও মোশাররফ হোসেন জানিয়েছেন যে দলের অন্তরে কাজ করতে তিনি পারছিলেন না, অর্থাৎ পিসি ভাইপোর নেতৃত্বে আর কেউই কাজ করতে এই মুহূর্তে চাইছে না। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। তিনি জানান যে নতুন যে বিদ্রোহী তৃণমূল তৈরি হয়েছে, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে নতুন তৃণমূল তৈরি করেছে, সেই নতুন তৃণমূলের সঙ্গেও কিন্তু তার যোগাযোগ ভালোভাবেই রয়েছে, তারা চাইছেন ভালোভাবে কাজ করতে। মোশাররফ হোসেন তিনি এই মুহূর্তে আর ভাইপোর নেতৃত্বে কাজ করতে চাইছেন না, বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর কেউই কিন্তু কাজ করতে চাইছেন না। তৃণমূলের অন্দরে ভাঙন আরও খানিকটা চওড়া হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে কেউ নেই, কারণ তুমি জানো বিশাখা, আমরা প্রত্যেকেই জানি যে সংখ্যালঘু ভোটের উপর নির্ভর করেই কিন্তু একের পর এক বৈতরণী পেরিয়েছে তৃণমূল সরকার, যখন আগের সরকার ছিল, এবং কখনো ছাপ্পা ভোট, কখনো ভোট লুট, কখনো বা সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নিয়ে নেওয়া হয়েছে, ভোট ছিনতাই করা হয়েছে। কিন্তু সেই ছবি, এবং আজকে দেখতে পাচ্ছি আবার তৃণমূলের ভাঙন চওড়া হলো, যেখানে পদ ছাড়লেন মোশাররফ হোসেন, সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ ছাড়লেন মোশাররফ হোসেন। ধন্যবাদ। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা, তিনি কি বলেছেন এই নিয়ে শুনুন। পদত্যাগ, গৃহত্যাগ, সংসার ত্যাগ আমি কি করতে পারতাম? পদত্যাগ, গৃহত্যাগ, সংসার ত্যাগ আমি কি করতে পারতাম? একদম সরাসরি বললেন তিনি যে কি করতে পারেন অধীর রঞ্জন চৌধুরী। সত্যি সবাই যেভাবে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের অন্দরে, পিসি ভাইপোর তৃণমূলের অন্দরে যাকে যে দায়িত্বই দেওয়া হচ্ছে ঘটা করে সেই দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নিয়ে হয় অন্য শিবিরে চলে যাচ্ছেন, নয়তো বলছেন আমার মায়ের অসুবিধে, আমার এই অসুবিধে, আমার সেই অসুবিধে, পদ ত্যাগ করছেন। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায় টেলিফোনে। তাপস বাবু, এটা কি চলছে? পিসি ভাইপোর তৃণমূলে তাহলে রইলটাকে? সব তো নিভে গেল, সব প্রদীপ তো একে একে নিভে গেছে, এবার মোশাররফ হোসেনও টাটা বাই বাই বলে দিলেন। কি মনে হচ্ছে কিভাবে থাকবে এই কালীঘাটের তৃণমূল? কেউ আসলে তৃণমূলের সঙ্গে, মমতা বা অভিষেকের সঙ্গে কেউ আর থাকতে চাইছে, মানে এটা একটা সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। মানে তৃণমূলের সঙ্গে থাকা, মমতা বা অভিষেকের সঙ্গে থাকা একটা সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
তা না হলে এই মাইনরিটি লিডার বা মুশারফ তারা বোধহয় সম্ভবত পশ্চিমবঙ্গ মাইনরিটি সেলের তৃণমূলের বোধহয় সভাপতি ছিল, তো সেখান থেকেও সরে দাঁড়াচ্ছে। মানে আচ্ছা, আমি একটা বিষয় এটাই জানতে চাই কারণ। তাপস বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তো নাকি সবার খুব পালস বোঝেন বলা হতো, তাহলে নিজের দলের অন্দরে যাকে যে দায়িত্ব দিচ্ছেন সে হাত ধুয়ে সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নিচ্ছে, নিজের দলেই কি না পালস না, বুঝতে এটা পারেন না? ঝড়ে বগমূর্ত আর ফকিরের, এটা ঝড়ে বগমূর্ত আর ফকিরের কেরামতি বাকি। এসব বলে 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 কিছুই জানেন না, কিছুই জানতো না, পালস বুঝলো। ওনাকে জনগণের পালস বুঝতো, তো বললো বুঝিল, নিজের ঘনিষ্ঠদেরই পালস বুঝতো না, সে আবার জনগণের পালস বুঝতো। সে নাকি 216, 226, আবার 300 বলে দিয়েছিলেন। তো সুতরাং এর থেকেই বোঝা যায় যে উনি কতটা কি বুঝতেন না বুঝতেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শিল্পমন্ত্রী তাপস রায় আমাদের সঙ্গে ছিলেন, এই মুহূর্তে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপ বাবু, আমরা যেটা দেখছি, আমি আপনাকেও বলবো, আপনিও তো বেশ কিছু ক্ষেত্রে নানা রকম সমালোচনামূলক কথা বলেছেন এই পিসি ভাইপোর তৃণমূল নিয়ে। এবার আমরা দেখছি কেউ এই দলের সঙ্গে থাকতেই চাইছে না, দলে যে যা দায়িত্ব পাচ্ছে সেখান থেকে হাত ধুয়ে বেরিয়ে আসছে, বলছে আমার এই অসুবিধে সেই অসুবিধে। মোশাররফ হোসেন বলছেন তার মায়ের অসুস্থতা, সেই কারণে তিনি থাকবেন না। কি চলছে এটা দলে? দল টিকবে আদৌ? না, আমরা না ছোটবেলায় মিডাস রাজার গল্প করেছিলাম, রাজা যাতেই ছুতেন সেটাই সোনা হয়ে যেত। আর এখানে দেখা যাচ্ছে যে এখানে উনি যাকেই পদ দিচ্ছেন তিনি পদ ছেড়ে চলে যাচ্ছেন। এই ইন্ট্রোস্পেকশনটা এরপরেও যদি না করেন তাহলে আর কবে করবেন? আমরা তো প্রথম দিন থেকে আমি বারবার বলেছিলাম, যখন আমি রেজিগনেশন দিয়েছিলাম, যে এই কম্পাউন্ডাররা যারা ডাক্তারকে ঘিরে থাকছে, রোগী পৌঁছতে পারতো না যাদের দৌলতে, তাদের জন্যই সর্বনাশেই ভরাডুবি। সেই কম্পাউন্ডারদের একজনকে দেখা যাচ্ছে যে ট্রেজারার পদে ছিল, সে আবার ব্যাংকে চিঠি দিয়েছে দলকে না জানি। তো এই স্বাভাবিকভাবে যাদেরকে দায়িত্ব দিয়েছেন, যাদেরকে চারপাশে নবরত্ন সভা সাজিয়ে বসিয়ে রেখেছিলেন, তারা আসলে নবরত্ন ছিল না তারা আসলে বিষধর সাপ ছিল, সেইটা যদি উনি অনুধাবন করতে না পারেন, তখন উনি তো বড় নেত্রী। ওনার সংগ্রামের জন্যই এ রাজ্যে বাম প্রশাসন দূর হয়েছিল। কিন্তু তারপরে 2011-র পরে যদি কোনো আদর্শ না থেকে থাকে, তাহলে যেটা হওয়ার সেটাই হয়েছিল, যার পরিণতিতে আজকে এই অবস্থা। আজকে ইন্ট্রোস্পেকশন করা উচিত যে যাদেরকে উনি বসিয়েছিলেন তারা আদৌ ওনার ছিল না তারা নিজেদের লোক ছিল। আজকে একটা দল যদি মতাদর্শ না থাকে, তাহলে যেই জায়গায় পৌঁছানোর কথা সেই জায়গাতেই পৌঁছেছে। বাকি দলগুলো দেখুন, সমস্ত দল যারা আমাদের বিরোধী, তাদের প্রত্যেকে কিন্তু আজকে ধরুন বামেদের সাথে আমাদের চূড়ান্ত বিরোধ। কিন্তু এই মরা বাজারেও বামেদের বুথে গণশক্তি লাগানোর জন্য লোক খুঁজে পাওয়া যায়, আর এই বুথে এজেন্ট বসানোর জন্য লোক খুঁজে পাওয়া যায়। কংগ্রেসের যেখানে যেখানে ন্যূনতম শক্তি আছে সেখানে তারা নিজেদের পতাকাটাকে আঁকড়ে ধরে এখনো রাজনীতি করে। এটা একদম ঠিক কথা। এবং আমি অনেক অনেক ধন্যবাদ অরূপ বাবু। সত্যি এই যে এই বৃষ্টির মধ্যে আমরা যতবারই রাস্তাঘাট দিয়ে যাচ্ছি, তৃণমূলের কোনো পতাকা পড়ে থাকলে সেটা তোলার লোক বোধহয় এখন পাওয়া যাচ্ছে না। তৃণমূলের পতাকাগুলো ঠিক সেরকমভাবেই পড়ে রয়েছে, এটা দেখলেও অবাক লাগে। শান্তনু সেন তৃণমূল নেতার সঙ্গে আমরা কথা বলেছিলাম টেলিফোন লাইনে, তিনি কি বলেছেন শুনুন। যেভাবে ভাঙনের ধারা অব্যাহত রয়েছে, তাতে তো আগামী দিনে দূরবীন দিয়ে খুঁজতে হবে যে শেষ অব্দি কে রয়ে গেল। সেই দিনটা আর বেশি দূরে নয়। এটা হয়তো হবারই ছিল, যেটা নির্বাচনে গহনা ধরার পর হয়তো 6 মাস বা 1 বছর বা 2 বছর পরে হতো। কিন্তু মানুষের রায় হেরে যাওয়ার পরেও মানুষের রায়কে মানব না, রেজিগনেশন দেব না আমরা হারিনি। নির্বাচনের পরেও এই দাম্ভিকতা, অহংকার, ঔদ্ধত্যের কারণে দলে ভাঙন ধরেছে। আগামী দিনে সত্যি এটা দেখার বিষয় যে শেষ পর্যন্ত কে বা কারা থাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।